হ্যালো এভরিওয়ান, পুরী সিরিজের শেষে চলে এসেছি। আজ শাড়ি পরেছি কারণ পুজো দিতে যাব। জ্ঞাত তো আজ প্রথম জগন্নাথ দেবের দর্শন পাবো। পুরী শহর ইন দ্য ইস্টার্ন স্টেট অফ ওড়িশা, এই শহরে বাস করেন হিন্দুদের ভগবান বিষ্ণুদেব, যিনি জগন্নাথ দেব নামে আমাদের সকলের কাছে পরিচিত। জগন্নাথ দেবকে দ্য লর্ড অফ ইউনিভার্স বলা হয়, সেটাও আমরা অনেকেই জানি। তো আজ এই জগন্নাথ দর্শন করতে গেলে মাথায় রাখতে হবে প্রথমেই যে এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। মূল যে মন্দির সেইখানে ঢোকার আগেই জমা দিয়ে দিতে হবে ফোন বা ক্যামেরা। কতটা কি ক্যাপচার করতে পারি সেটা দেখা যাক। হোটেল থেকে অটো করে মন্দিরের পেছনে গিয়ে নামলাম। সেখান থেকে মা আর মাম্মা রিক্সা করে গেল মন্দিরে, আর আমি আর রাজ হেঁটে। আমি জ্ঞাত তো প্রথম আসলাম বলে আমার কাছে তো সবকিছু নতুন লাগছে, কিন্তু যারা আগে এসেছে তাদের জন্য এই মন্দির প্রাঙ্গণ একদম নতুন, তার কারণ রেনোভেশনের কাজ চলছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, অর্থাৎ অশ্ব দুয়ার বলা হয় সেটাকে। এখানে অশ্বদ্বার, সিংহদ্বার, এরকম করে অনেকগুলো দ্বার আছে, এবং পশ্চিম গেট যেটাকে অশ্বদ্বার বলা হয়, এই যে গেটটি দেখতে পাচ্ছেন সামনে, এইটি দিয়েই কিন্তু মূল মন্দিরে প্রবেশ করা যায়, যেখান দিয়ে আমরা সবাই জগন্নাথ দর্শন করতে চাই। পুরীকে শ্রী পুরুষোত্তম ধাম বলা হয়। ভগবান বিষ্ণুকে পুজো করা হয় কৃষ্ণ বা নারায়ণ রূপে, কিন্তু পুরীতে ভগবান জগন্নাথ রূপে। হিন্দু ধর্মের চারটি পবিত্র ধাম আমাদের দেশ ভারতবর্ষের চারটি কোণায় অবস্থিত: পুরী, দ্বারকা, রামেশ্বরম আর বদ্রীনাথ। হাজার হাজার মানুষ আসেন এইখানে প্রতি বছর। পুরীর রথযাত্রা কিন্তু পৃথিবী বিখ্যাত। 2 মাস আগে থেকেই পুরীতে এই রথযাত্রার প্রিপারেশন শুরু হয়ে যায়। যারা রথ বানায় তারা বংশ পরম্পরায় রথ বানায়, এবং এনাদের কোনো রিটেন ইনস্ট্রাকশন থাকে না। এরা যে রথগুলো বানায়, কাঠের তৈরি রথ, সেই পুরো কাঠের তৈরি রথের মেজারমেন্ট হয় হাতের মাধ্যমে, সেটা কোনো রকম কোনো মেশিনের মাধ্যমে হয় না। রথযাত্রার শুভ সূচনা হয় স্নান যাত্রার দিন থেকে। এই সময় জগন্নাথ দেব নিজে বাইরে এসে সকল দর্শনার্থীদের দর্শন দেন। এই স্নানের পর বলা হয় জগন্নাথ দেবের শরীরটা একটু খারাপ করে। জগন্নাথ দেবের তখন স্পেশাল কেয়ার নেওয়া হয়। উনি সেই সময় কোনো রকম কোনো মহাপ্রসাদ গ্রহণ করেন না, এবং এই সময় পুরী মন্দিরে কোনো রকম মহাপ্রসাদ অ্যাভেলেবেলও থাকে না। এই সময় জগন্নাথ দেব সিম্পল ফুড খান, যেমন ধরুন খিচুড়ি, ফলের জুস, মিষ্টি, দুধ, এই সমস্ত খাওয়া হয়, এবং এগুলোই প্রসাদ হিসেবে দেওয়া হয়। জগন্নাথ দেবের যে রূপ আমরা দেখতে পাই তারও একটি পুরনো ইতিহাস আছে। রাজা ইন্দ্রদ্যুম্নের কথায় ওনার বিশ্বাসী সেবক বিদ্যাপতি ভগবান বিষ্ণুর দিব্য রূপের খোঁজ পান, যার পুজো ওড়িশার জঙ্গলে নীল মাধব রূপে হতো। এই কথা শুনে রাজাও দর্শনের জন্য বেরিয়ে পড়েন, কিন্তু রাজা গুপ্ত কক্ষে গিয়ে দেখেন সেখানে কিছুই নেই। মন খারাপ নিয়ে রাজা হতাশ হয়ে ফিরে আসেন। তখন রাজা দেবলোক থেকে আদেশ পান পুরী যাওয়ার। জানতে পারেন কাঠের একটি টুকরোর কথা, যেটা সমুদ্র কিনারে ভেসে আসবে। রাজা আজ্ঞা পালন করে যখন পুরী আসেন, তখন একটি কাঠের গুড়ি ভেসে আসতে দেখেন। এরপর রাজা ওই কাঠের টুকরোটিকে রাজমহলে নিয়ে আসেন, কিন্তু যেহেতু কেউ ভগবান বিষ্ণুকে দেখেননি, তাই কেউ বুঝতেও পারছিলেন না। যখন এই কাজ প্রায় অসম্ভব, তখন দেবতাদের শিল্পকার বিশ্বকর্মা দেব একজন বৃদ্ধ মানুষের ছদ্মবেশে আসেন রাজার কাছে। উনি রাজাকে ভরসা দেন উনি মূর্তি বানাতে পারবেন, কিন্তু একটি শর্তে: 21 দিন কেউ ওনার ঘরের দরজা খুলতে পারবেন না, এবং কেউ ওনাকে বিরক্ত করতে পারবেন না। রাজা শর্ত মেনে নেন, কিন্তু 15 দিনের মাথায় রানী আর ধৈর্য ধরতে না পেরে রাজাকে দরজা খোলার জন্য অনেক জোর করেন। রাজা দরজা খুলে দেখেন বৃদ্ধ নির্মাতা আর নেই, এবং কাঠের তৈরি অর্ধ মূর্তি রাখা। সেই মূর্তিকেই আমরা এখনো জগন্নাথ দেবের মন্দিরে পুজো করি। 8, 12 এবং 19 বছর পর পর রথযাত্রার ঠিক আগে পুরাতন শরীর ত্যাগ করে জগন্নাথ দেব নতুন শরীর গ্রহণ করেন। এই সময় মূল মন্দির বন্ধ থাকে 45 দিন। এই সময় হয় বাইরে একটি অনেক বড় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানটিকে বলা হয় নভ কালেবার।
পুরাতন ইতিহাস অনুযায়ী রাজার শর্ত না মানার জন্য জগন্নাথ দেবের এই রূপ, কিন্তু বর্তমানে রাজা এই সময় মন্দিরে প্রবেশ করেন না। খুব ভালো করে দর্শন সেরে পুজো দিয়ে বাইরে আসলাম মন্দিরের, এবং এই ধরনের প্রসাদ ভেতর থেকে কিনেই পুজো দিতে হয়, তোমরা আশা করি সেটা সবাই জানো। পুজো দিয়ে মন্দিরে থেকে হোটেলে ফিরেও গিয়েছিলাম, তারপর রেস্ট নিয়েছি, তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করা হয়নি। এখন ফ্রেশ হয়ে যাচ্ছি লাঞ্চ করতে আসলাম হোটেলের ঠিক পাশেই একটি বাঙালি খাবার জায়গা, সেখানে সবার খাওয়া হয়ে গেছে, আমরা সবার লাস্টে গেছি, তাই একটু ওয়েট করতে বললো যে গরম ভাত বানিয়ে দেবে, তাই বসে বসে আমরা গল্প করছি। এরপরে আমরা খেয়ে দিয়ে যাব মন্দিরের কাছেই ধ্বজা উত্তোলন হয় সেটা দেখতে, এবং আরো যদি কিছু দেখতে পারি, আরো কিছু যদি গল্প জানতে পারি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আপাতত খাচ্ছি হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, আরো একটি তরকারি ছিল, এবং তার সাথে হচ্ছে পমফ্রেট মাছ। পুরো থালাটার দাম নিয়েছিল 190 টাকার মতো। সস্তা ছিল এবং খাবারগুলো ভালো ছিল। এখন টোটোয় করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ঠিক পেছন দিকে টোটোটা দাঁড় করাবে, তাহলে পরে আমাদের মন্দিরে যেতে সুবিধা হবে। হিন্দু ধর্মে একটি কথা প্রচলিত আছে, ভগবান বিষ্ণু রোজ পৃথিবীতে আসেন, রামেশ্বরমে যান প্রথমে স্নান করতে, এরপর দ্বারকাতে শৃঙ্গার হতে যান, তারপরে মধ্যাহ্নর সময় পুরীতে আসেন মধ্যাহ্ন ভোজ করতে। আমরা সকালে যখন এসেছিলাম তখনও মহাপ্রসাদ ভগবানকে ভোগ দেওয়া হয়নি বলে আমরাও তখন উপভোগ করতে পারিনি সেটা, তো দেখা যাক আর লাস্ট আরেকটা দিন হাতে আছে, পাই কিনা সেটা। হঠাৎ করে দেখছি একটা জায়গায় ভোগ দেওয়া হচ্ছে, তখনই ভাবলাম কপালে যদি ভোগ থাকে তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না। সারাদিনে জগন্নাথ দেবকে 6 বার ভোগ দেওয়া হয়। মন্দিরের রান্নাঘরটা বিশাল বড়। মন্দিরের রান্নাঘর নিয়ে অনেক গল্প আছে, তা তো আমরা সবাই শুনেছি। মন্দিরের রান্নাঘরটা দেখতে 100 ফিট লম্বায় এবং 150 ফিট চওড়ায়। ভাবতে পারছেন কত বড়, এবং তাতে 10,000 মানুষের রান্না প্রত্যেক দিন হয়ে যাচ্ছে, এবং শোনা যায় ওই আগুন নাকি আজও কোনোদিনও বন্ধ হয়নি, এবং একই রকম ভাবে একটার পর একটা হাঁড়ি বসিয়ে নাকি সেখানে রান্না করা হয়। সে এক আশ্চর্য গল্প। প্রত্যেক দিনের ন্যায় আজকেও ধ্বজা উত্তোলন পর্ব শুরু হয়ে গিয়েছে। বংশ পরম্পরায় যারা ধ্বজা তুলে আসছেন তারাই কিন্তু এই মন্দিরের চূড়ায় ওঠেন ধ্বজা তুলতে বা পরিবর্তন করতে। 12th সেঞ্চুরির এই মন্দির 4 লাখ স্কোয়ার ফিটের থেকেও বেশি এরিয়া জুড়ে অবস্থিত। চারিদিক দিয়ে ঘেরা 22 ফিট উঁচু দেওয়াল। মুখ্য মন্দিরের উচ্চতা প্রায় 200 ফিটের কাছাকাছি। মুখ্য মন্দিরের চারিপাশে ছোট বড় মোট 30টি মন্দির আছে, যেখানে হিন্দু ধর্মের আলাদা আলাদা দেবদেবী আছে। এর ঠিক ওপরে অষ্টধাতুর যে চক্রটি দেখতে পাচ্ছেন, এই চক্রটিকে বলা হয় নীল চক্র। এই চক্রটি প্রতীক হলো ভগবান বিষ্ণুর বিশেষ অস্ত্র সুদর্শন চক্রের। এটার বিশেষত্ব, এটি থাকলে নাকি উঁচু মন্দিরে বাজ পড়ার সম্ভাবনা আর থাকে না। আমরা প্রবেশ করেছিলাম পশ্চিম দুয়ার দিয়ে, তাই জন্যে আমরা ওঠাটা দেখতে পারিনি, অর্থাৎ যিনি রোজ ওঠেন ধ্বজা পরিবর্তন করতে, তার ওঠাটা আমরা দেখতে পারিনি। কিন্তু এখন পরিবর্তন করে নামবে বা সাইড দিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যিনি উঠছেন। আমরা এতদিন জানতাম একজন করে ওঠেন, কিন্তু না, আজকে দেখলাম 3 জন ওঠেন ধ্বজা পরিবর্তন করতে, এবং এটা প্রচন্ড কঠিন একটি কাজ। এখন মূল যে ধ্বজা মানে ওপরের যে পতাকাটি সেটি পরিবর্তন হবে, এবং সমস্ত কাজ শেষ করে ওনারা আবার ধ্বজা পরিবর্তন করে নেমে আসেন। নেমে আসার পরে মন্দিরের পেছন দিকে এই ধ্বজা বিক্রি হয় 100 টাকা মিটার। কেউ যদি চান তাহলে কিনে নিয়ে আসতে পারেন, অনেকেই কেনেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ধ্বজা কিনে আনতে পারিনি। কিন্তু শুনেছি বাবা মায়ের থেকে যে ওনারা আগে নাকি ধ্বজা কাপড় বাড়িতে এনে রেখেছেন, এটিকে শুভ বলে মনে করা হয়। জাস্ট ভাবুন কত রিস্কে এই কাজটি করছেন। আমার ক্যামেরা খুব বাজে কোয়ালিটি, তাই জন্য আমি কতটা জাস্টিস করতে পেরেছি জানি না। দেখতে পাচ্ছেন মনে হয় ছোট্ট মানুষটি উপরে কি সুন্দর করে ধ্বজাটি পরিবর্তন করছে। সন্ধ্যেবেলা মন্দিরের বাইরের পরিবেশটা অসাধারণ। চারিদিক দিয়ে জয় জগন্নাথ ধ্বনি আসছে,
উঠে আসছে এবং আমরা সত্যিকারেরই সবাই এখানে প্রার্থনা করছিলাম, যিনি ধ্বজা পরিবর্তন করতে উঠেছেন, যিনি কাজটা এত বছর ধরে করে আসছেন, তিনি যেন খুব সাবধানে কাজটা করতে পারেন। ধ্বজা পরিবর্তন করা শেষ দেখে আমরা হোটেলের পথে রওনা হলাম। আজকের রাতটার পরে কালকে সকালবেলা শেষ করে দুপুরবেলার দিকে আমরা রওনা হয়ে যাব কিন্তু বাড়ির উদ্দেশ্যে। পুরীতে রাবড়ি নাকি খুব ফেমাস, রাবড়ি বা ছানা ভাজা মিষ্টি এগুলো নাকি খুব ফেমাস। গজা তো অবভিয়াসলি ফেমাস, কিন্তু এইগুলো নাকি এখানকার খুব ফেমাস এবং এখানে চারিদিকে রাবড়ির অনেক দোকান দেখতে পেলাম। আমাদের যিনি টোটো দাদা ছিলেন তিনি আমাদের এই দোকানটিতে দাঁড় করালেন, বলেন এই দোকানের মিষ্টি নাকি খুব বিখ্যাত। তো এখন দেখা যাক কি কিনি আমরা দোকানটি থেকে। আমার বাবা পুরীতে আসতে পারেনি কারণ আমাদের বাড়িতে অনেক পোষ্য আছে তাদেরকে ছেড়ে, তো মাম্মামের বক্তব্য বাবার জন্য মিষ্টি নিয়ে যেতে হবে এবং আমাদেরও ইচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো যেতে যেতে যদি নষ্ট হয়ে যায়। তো ওনারা বললেন যে না, নষ্ট হবে না, সেরম ভাবেই নাকি বানানো হয়। তো আমরা ঠিক করেছি ছানা, যেটা দেখতে পাচ্ছেন পাত্রে, ওই ছানার মিষ্টিটা নেব। আর রাবড়িটা কতটা ভালো থাকবে জানি না, নিয়ে তো যাব। আর আমরা একটুখানি টেস্ট করে প্রথমে দেখে নিচ্ছি। এইটা মনে হয় সর ভাজা, আমি যদি খুব ভুল না করি, বা সর ভাপা। এবং খেয়ে দেখি এটা কেমন। আমার মা বলল এক্সিলেন্ট। আর আমার খাওয়ার পালা এবারে। অ্যাকচুয়ালি বিউটিফুল খেতে ছিল, কারণ মুখে দেওয়ার সাথে সাথে পুরোটা মিলিয়ে গেল, এতটাই ভালো খেতে। তো আমরা ঠিক করলাম এটা অনেক বেশি করেই নেব এবং দুটো বাড়ির জন্যই নিয়ে যাব। দোকানের ডিটেলস আমি অ্যাটাচ করে রাখলাম, যদি কেউ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন তাহলে অবশ্যই এই দোকানটাতে যেতে পারেন। এখন আমরা হোটেলে ফিরে রেস্ট নিয়ে একটুখানি বেরোবো। সন্ধেবেলা চলে আসলাম স্বর্গদ্বারের কাছে কিছু কেনাকাটি করতে। বেড়াতে আসলে পরে সবাই সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যায় মেমরি হিসাবে। তো এবারে তো দিদি ভাইরা কেউ আসতে পারেনি, তো তাই জন্য দিদি ভাইদের জন্য কিছু কেনাকাটি করব। আমার মা দিদি ভাইকে একটা সালোয়ার পিস কিনে দেবে, কারণ মা পুজোতে দিদি ভাইকে কিছু দিতে পারিনি, তাই জন্য মামাম দিদি ভাইয়ের জন্য একটা সালোয়ার পিস কিনে দেবে, তাই জন্য পছন্দ চলছে। দামগুলো মোটামুটি ছিল, বিশাল না, কাজের উপর ডিপেন্ড করে দাম। 700 আছে, 1200 আছে, 500 আছে, 350 আছে। 350 রেঞ্জের যে সালোয়ার গুলো ছিল সেগুলো কিন্তু, মানে সালোয়ার পিস গুলো ছিল সেগুলো কিন্তু কাউকে দেওয়ার মতো না বা পরার মতো না। বাজেট যদি ধরে চলেন 500 থেকে 1000-এর মধ্যে, তাহলে পরে আপনি একটুখানি ভালো কিছু দিতে পারেন এবং সেগুলো সত্যি খুব ভালো কোয়ালিটিরও। আমাদের এখানে পছন্দ চলছে, পছন্দ হচ্ছে, কখনো হচ্ছে না, এইসব তো চলছেই। এই করতে করতে হঠাৎ করে রাজও ডিসাইড করলো আমাকে একটা সালোয়ার পিস কিনে দেবে এবং ও আমাকে একটা সালোয়ার পিস কিনে দিল আর দিদিভাইকে একটা সালোয়ার পিস মাম্মাম কিনে দিল। এরপর বাবানের জন্য দুটো ইয়াররিং দেখলাম। হ্যাঁ, এবার অনেকেই বলে যে ইয়াররিং কেনার কি দরকার ছিল পুরীতে গিয়ে, ও আসলে ইয়াররিং পরতে খুব ভালোবাসে, তাই জন্য বাবানের জন্য ইয়াররিং কিনলাম। আদির জন্য একটা টি শার্ট কিনেছি। আর সবার জন্য কি কিনবো সেটা দেখতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে। আমার এবং আমার মায়ের গণেশ খুব পছন্দের এবং হঠাৎ করে দোকানটাও আমরা পেয়ে যাই। সমস্ত ছোট ছোট কাঠের সুন্দর সুন্দর শো পিস রয়েছে এবং গণেশ রয়েছে, কিন্তু বিশ্বাস করো প্রচুর দাম ছিল, আমরা কিনতে পারিনি। একটা একদম বেবি শো পিসের দাম ছিল 350 টাকা, তো আমরা কিনতে পারিনি। বাট দোকানটার ভিডিওটা রেখে দিলাম, ভালো লাগলো বলে, খুব কালারফুল সুন্দর সুন্দর শো পিস গুলো বলে রেখে দিলাম। এরপর আমরা নীলাচল হোটেল, তার ঠিক পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলাম গাঙ্গুরাম সুইটসে। কেন এইভাবে অ্যাড্রেসটা বলছি, কারণ এই গাঙ্গুরাম সুইটসের খাজা হচ্ছে খুব ফেমাস। খাজা তো রেট হয় এখানে, 1 কেজির একটা দাম আছে, 200 আছে, 400 আছে, 500 আছে। তো
ওরা টেস্ট করিয়ে দেখাবে প্রথমে যে কোনটা আপনারা খেতে চান, তারপরে ওনারা প্যাক করে দেবেন। তো আমরা একটা টেস্ট করলাম, মুখে দিয়েই মিলিয়ে গেল, খুব ভালো ছিল। তো আমরা সেটা মোটামুটি 2 কেজি করে নিয়ে নিয়েছি বাড়ির জন্য। এরপর হোটেলে ফিরে রেস্ট নিয়েছি, আর ব্লগ করা হয়নি। বাড়ি ফিরে যাওয়ার দিন চলে এলো। অল সেট, লাগেজ আমাদের রুমেটা গোছানো কমপ্লিট, রুম একদম ঠিকঠাক করা, শুধু গোপালের জিনিসগুলো নিয়ে যেতে হবে। আর এখন যাব হচ্ছে গোপালকে একটু, আমি আর আজকে স্নান করবো না, যেহেতু শরীরটা একটু খারাপ আমার, আমি শুধু পাটা ভেজাবো একটুখানি, আর গোপালকে একটু সমুদ্রে স্নান করিয়ে আনবো। তো চলো যাওয়া যাক, আর দেখি কতটা জলের মধ্যে আমি ফোনটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, তো কতটা কি ভিডিও করতে পারি, যেটুকুনি করতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো। রাজ সমুদ্রেই স্নান করছে, তো ওকে গিয়ে খোঁজাটাও আমার আর একটা কাজ। আর মায়েরা বেরোয়নি, কারণ মায়ের জ্বর, আর মাম্মাম বললো এখন আমি ব্যাগটা গোছাই আর রেস্ট নিই। চলে আসলাম সমুদ্রে গোপুলাকে স্নান করাতে, এখন ফোনটাকে ঢুকিয়ে রাখবো ব্যাগে। গোপালকে স্নান করানো হয়ে গেছে, এখন খুঁজছি রাজকে। রাজ কোথায়? অনেক খোঁজাখুঁজির পরে তাকে খুঁজে পাওয়া গেছে, এবং খুব স্নান করছিল। তো আমি এখন তার অনেকগুলো ছবি তুলে দিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো দেখতে থাকো। আমি আর স্নান তো করিনি, বললামই। আমি ছবি টবি তুলে মজা নিয়ে ঘরে চলে এসেছি। জায়গাটা তো চেনাই লাগছে, হাওড়া স্টেশন। আর আমি ব্লগ করিনি, তো বাড়ি ফিরে এসেছি, মানে বাড়ি এখনো ঢুকিনি, কিন্তু আমাদের নিজেদের দেশে আমরা চলে এসেছি। মন খারাপও করছে, কিন্তু আবার এটাও ভালো লাগা যে আমরা বাড়িতে ঢুকবো। অনেকদিন পরে বাড়ি ফেরারও কিন্তু একটা আলাদা মজা থাকে। হাওড়া ব্রিজের তলা দিয়ে বাড়ি যাওয়া মানেই একটা বেশ নস্টালজিয়া ফিলিং হওয়া। তো ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।